মুঘল হারেম, এই দুটি শব্দ উচ্চারিত হওয়া মাত্রই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক অলীক, রহস্যময় ও বিলাসিতায় মোড়া জগৎ। শত শত সুন্দরী রমণীর ভিড়, মদিরা ও সঙ্গীতের স্রোত, পর্দার আড়ালে ষড়যন্ত্র এবং একজন সম্রাটের অবাধ যৌন লালসা। জনপ্রিয় সংস্কৃতি, সিনেমা এবং উপন্যাসের দৌলতে হারেমের এই প্রতিচ্ছবি আমাদের মনে স্থায়ীভাবে গেঁথে গেছে। কিন্তু এই বহুল প্রচলিত ধারণা কি ইতিহাসের কঠিন সত্যের উপর প্রতিষ্ঠিত, নাকি এটি ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি এবং পুরুষতান্ত্রিক কল্পনার এক মন গড়া নির্মাণ? মুঘল হারেম নিছকই এক ভোগবিলাসের কেন্দ্র ছিল না, এটি ছিল একটি অত্যন্ত সুসংগঠিত, শক্তিশালী এবং জটিল প্রতিষ্ঠান। এটি ছিল মুঘল সাম্রাজ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দু, যেখানে রাজনীতি, কূটনীতি, সংস্কৃতি এবং ব্যক্তিগত সম্পর্কগুলো একাকার হয়ে যেত। এই ভিডিওতে আমরা হারেমের প্রচলিত ধারণা ভেঙে এর প্রকৃত কাঠামো, ভেতরের জীবন, নারীদের ক্ষমতা এবং মুঘলদের যৌনতার মতন একটি স্পর্শকাতর অথচ গুরুত্বপূর্ণ বিষয়কে নির্মোহ ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব। হারেম শব্দটি আরবি হারাম থেকে উদ্ভূত, যার অর্থ নিষিদ্ধ বা পবিত্র। ইসলামী পরিভাষায় এটি বাড়ির সেই অংশকে বোঝায় যেখানে পরিবারের মহিলারা বাস করে এবং যেখানে অনাত্মীয় পুরুষদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। সুতরাং হারেম মানেই শুধুমাত্র নারীদের আবাসস্থল নয়, এটি একটি সুরক্ষিত ও পবিত্র স্থান। মুঘলরা এই প্রতিষ্ঠানটিকে পারস্যের সংস্কৃতি থেকে গ্রহণ করেছিল এবং একে জেনানা বা মহল বলে অভিহিত করত। হারেমের নিরাপত্তা এতটাই কঠোর ছিল যে সম্রাট এবং রাজপুত্র ছাড়া অন্য কোনো পুরুষের সেখানে প্রবেশের অনুমতি ছিল না। খোজা বা নপুংসক প্রহরী এবং সশস্ত্র নারী রক্ষীরা এর পাহারায় নিযুক্ত থাকত। মুঘল হারেম কোনো বিশৃঙ্খল জনসমাবেশ ছিল না, এটি ছিল একটি অত্যন্ত সুশৃঙ্খল এবং স্তরবিন্যস্ত প্রতিষ্ঠান, যার নিজস্ব প্রশাসন, আইন কানুন এবং অর্থনীতি ছিল। এর কাঠামোকে একটি পিরামিডের সঙ্গে তুলনা করা যেতে পারে। পিরামিডের শীর্ষে হারেমের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন সম্রাটের মা, যাকে বাদশা বেগম বা মরিয়ামুজ জামানির মতন উপাধি দেওয়া হতো। হুমায়ুনের মা হামিদা বানু বেগম বা জাহাঙ্গীরের মা মরিয়ামুজ জামানি নিজ নিজ সময়ে বিপুল ক্ষমতার অধিকারী ছিলেন। সম্রাটের প্রধান স্ত্রী বা বাদশা বেগম, যেমন শাহজাহানের প্রিয়তমা মুমতাজ মহল বা জাহানারা বেগম, ছিলেন ক্ষমতার দ্বিতীয় কেন্দ্র। তারা কেবল সম্রাটের সঙ্গিনী ছিলেন না, বরং তার উপদেষ্টা এবং সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশীদার ছিলেন। মধ্যস্তরে ছিলেন সম্রাটের অন্যান্য স্ত্রী, উপপত্নী এবং রাজপরিবারের নিকটাত্মীয় মহিলারা, যেমন বোন, কন্যা, পিসি ইত্যাদি। মুঘল সম্রাটরা রাজনৈতিক মিত্রতা স্থাপনের জন্য প্রায়ই হিন্দু রাজকন্যাদের বিয়ে করতেন। আকবরের স্ত্রী যোধাবাই, জাহাঙ্গীরের স্ত্রী মানবাই ও জগৎ গোসাই, এরা সকলেই হারেমে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। উপপত্নীদের বলা হতো কানিজ। তাদের মর্যাদার স্ত্রীদের মতো না হলেও সম্রাটের অনুগ্রহ লাভ করলে তারাও বিপুল ক্ষমতা এবং সম্পদের অধিকারী হতে পারতেন। পিরামিডের ভিত্তিতে হারেমের বিশাল কর্মকাণ্ড পরিচালনার এক বিরাট কর্মী বাহিনী ছিল। এদের মধ্যে ছিলেন সহচরী, গায়িকা, নর্তকী, শিক্ষিকা, চিকিৎসক এবং প্রশাসক। মহালদার নামক উচ্চপদস্থ মহিলারা হারেমের আভ্যন্তরীণ প্রশাসন পরিচালনা করতেন। এছাড়াও ছিল শত শত দাসী বা বাদী, যারা হারেমের দৈনন্দিন কাজ করত। এই নারীদের অনেককেই বিভিন্ন দেশ থেকে আনা হতো: তুর্কি, পার্সিক, জর্জিয়ান, আবিসিনিয়ান এবং ভারতীয়। হারেমের নিজস্ব অর্থনীতি ছিল। এর নারীরা, বিশেষ করে উচ্চ বংশের মহিলারা, নিজস্ব ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন, জাহাজের মালিক ছিলেন এবং বিশাল জায়গির বা ভূসম্পত্তির অধিকারী ছিলেন। নূরজাহানের মতন সাম্রাজ্ঞী সাম্রাজ্যের মুদ্রা পর্যন্ত নিজের নামে প্রকাশ করেছিলেন। সুতরাং হারেম ছিল নারীদের দ্বারা পরিচালিত একটি স্বায়ত্তশাসিত জগৎ, যেখানে সম্পদ ও ক্ষমতার খেলা চলত পর্দার আড়ালে।
হারেমের জীবন কেমন ছিল? এটি কি কেবলই আমোদ প্রমোদের কেন্দ্র ছিল? উত্তর হলো হ্যাঁ এবং না। হারেমের জীবন ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। দামি পোশাক, মণিমুক্তা খচিত অলংকার, সুগন্ধি এবং বিলাসবহুল প্রসাধন সামগ্রীতে মহলের নারীরা ডুবে থাকতেন। তাদের বিনোদনের জন্য ছিল বাগান, ফোয়ারা, সঙ্গীত ও নৃত্যের আসর। নওরোজ বা সম্রাটের জন্মদিনের মতন উৎসবে হারেম ঝলমল করে উঠত। পাশা, চৌগান এবং দাবা খেলার মতন ইনডোর গেমসেও তারা পারদর্শী ছিলেন। হারেম শুধুমাত্র বিনোদনের জায়গা ছিল না, এটি ছিল শিক্ষা ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। রাজপরিবারের নারীদের জন্য সুশিক্ষার ব্যবস্থা ছিল। তারা কোরআন, ফার্সি সাহিত্য, কবিতা, ইতিহাস এবং গণিতশাস্ত্র অধ্যয়ন করতেন। বাবরের কন্যা গুলবদন বেগম হুমায়ুননামা রচনা করে মুঘল ইতিহাসের এক অমূল্য দলিল রেখে গেছেন। জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান ছিলেন একজন কবি, দক্ষ শিকারী এবং স্থাপত্য এবং ফ্যাশন ডিজাইনে তার রুচির খ্যাতি ছিল কিংবদন্তি তুল্য। জাহানারা বেগমও ছিলেন একজন সুফি কবি এবং শাহজাহানের রাজত্বের অন্যতম প্রভাবশালী নারী। হারেম ছিল মুঘল রাজনীতির আঁতুড়ঘর। যেহেতু এটি ছিল ক্ষমতার খুব কাছের একটি স্থান, তাই সিংহাসনের উত্তরাধিকার নিয়ে ষড়যন্ত্র এবং দলাদলি ছিল এই জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কোন রাজপুত্র পরবর্তী সম্রাট হবেন তা নির্ধারণে তার মায়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নূরজাহান তার জামাতা শাহরিয়ারকে সিংহাসনে বসানোর জন্য যে প্রচেষ্টা চালিয়েছিলেন তা মুঘল ইতিহাসের এক রোমাঞ্চকর অধ্যায়। মহলের নারীরা বিদেশি দূতদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং সাম্রাজ্যের গোপন তথ্য তাদের নিয়ন্ত্রণে থাকত। তারা ছিলেন ক্ষমতার অদৃশ্য হাত। মুঘলদের যৌন জীবন নিয়ে আলোচনা করা একটা জটিল বিষয়, কারণ ঐতিহাসিক তথ্য এবং জনপ্রিয় কল্পকাহিনী এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে। মুঘল সম্রাটরা বহু বিবাহ করতেন এবং তাদের হারেমে অসংখ্য উপপত্নী থাকত। এটি সেই যুগের রাজকীয় প্রথা এবং ক্ষমতার প্রতীক হিসেবে বিবেচিত হতো। আকবরের হারেমে প্রায় 5,000 নারী ছিলেন বলে জানা যায়, যদিও তাদের সকলেই তার স্ত্রী বা উপপত্নী ছিলেন না। এর একটি বড় অংশ ছিল প্রশাসক, রক্ষী এবং দাসী। রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিভিন্ন রাজ্যের রাজকন্যাদের বিয়ে করা ছিল একটি সাধারণ কূটনীতি। এই সম্পর্কগুলো শুধুমাত্র যৌনতার উপর ভিত্তি করে ছিল না, বরং তা ছিল সাম্রাজ্যের বুনিয়াদকে শক্তিশালী করার একটি উপায়। সম্রাট ছিলেন হারেমের কেন্দ্রবিন্দু এবং তার যৌন জীবন ছিল তার সার্বভৌমত্বের পরিচায়ক। হারেমের কোন নারীর সঙ্গে তিনি সময় কাটাবেন তা ছিল সম্পূর্ণ তার ইচ্ছাধীন। তবে এই সম্পর্কগুলো নিয়ন্ত্রিত হতো নির্দিষ্ট প্রোটোকল দ্বারা। সম্রাটের যৌন সক্ষমতা এবং পুত্র সন্তান উৎপাদনের ক্ষমতাকে তার শাসন করার যোগ্যতার প্রমাণ হিসেবে দেখা হতো। তবে শাহজাহান এবং মুমতাজ মহলের মতো গভীর প্রেমের উদাহরণ ও ইতিহাস বিরল নয়, যা প্রমাণ করে যে হারেমের সম্পর্কগুলো শুধুমাত্র শারীরিক ছিল না, আবেগ ও ভালোবাসারও স্থান ছিল। মুঘল সমাজে যৌনতার ধারণা আধুনিক পশ্চিমা ধারণার মতন কঠোরভাবে বিভাজিত ছিল না। বিশেষ করে পুরুষদের মধ্যে সমকামিতা বা উভয়কামিতার অস্তিত্বের বহু প্রমাণ পাওয়া যায়। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর তার আত্মজীবনী বাবর নামাতে বাবরি নামক এক কিশোরের প্রতি তার তীব্র অনুরাগের কথা অকপটে লিখেছেন। পারস্যের সুফি কবিতা এবং সংস্কৃতিতে পুরুষের প্রতি পুরুষের প্রেম একটি স্বীকৃত বিষয় ছিল এবং মুঘল দরবার এই সংস্কৃতি দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিল। দরবারের অভিজাতদের মধ্যেও এই ধরনের সম্পর্কের প্রচলন ছিল। নারীদের মধ্যে সমকামিতার প্রত্যক্ষ ঐতিহাসিক প্রমাণ পাওয়া কঠিন, কারণ ইতিহাস মূলত পুরুষদের দ্বারা লিখিত এবং নারীদের ব্যক্তিগত জীবন ছিল কঠোর গোপনীয়তায় মোড়া। তবে একটি সম্পূর্ণ নারী শাসিত এবং পুরুষ বিবর্জিত পরিবেশে নারীদের মধ্যে আবেগীয় এবং শারীরিক সম্পর্কের অস্তিত্ব থাকা ছিল খুবই স্বাভাবিক। কিছু ইউরোপীয় পর্যটকদের বর্ণনা এবং মুঘল মিনিয়েচার পেইন্টিংয়ে এর পরোক্ষ ইঙ্গিত পাওয়া যায়, যেখানে নারীদের অন্তরঙ্গ মুহূর্তে চিত্রিত করা হয়েছে। মুঘল হারেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রহস্যময় চরিত্র ছিল খোজা বা নপুংসক প্রহরী।
তাদেরকে হারেমের রক্ষক এবং বাইরের জগতের সঙ্গে সংযোগকারী হিসেবে নিয়োগ করা হতো। যেহেতু তাদের যৌন সক্ষমতা ছিল না, তাই তাদেরকে নারীদের জন্য নিরাপদ মনে করা হতো। কিন্তু বাস্তবে তারা ছিলেন অত্যন্ত ক্ষমতাশালী। তারা ছিলেন সাম্রাজ্ঞী এবং রাজকন্যাদের বিশ্বস্ত সহচর, উপদেষ্টা এবং গুপ্তচর। হারেমের গোপনীয়তা রক্ষা করা এবং এর আভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা ছিল তাদের দায়িত্ব। তাদের নিজস্ব স্তর বিন্যাস ছিল এবং হারেমের প্রশাসনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তাদের লিঙ্গ পরিচয় তাদেরকে এক স্বতন্ত্র এবং শক্তিশালী স্থান দিয়েছিল। মুঘল হারেমের যে যৌন উত্তেজক চিত্রটি আজ সর্বাধিক প্রচলিত, তার পেছনে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির একটি বড় ভূমিকা রয়েছে। ব্রিটিশরা যখন ভারতে তাদের শাসন প্রতিষ্ঠা করে, তখন তারা ভারতীয়, বিশেষ করে মুসলিম শাসকদের অসভ্য, দুর্বল এবং চরিত্রহীন হিসেবে চিত্রিত করার প্রয়োজন অনুভব করে। হারেমকে তারা মুঘলদের নৈতিক অবক্ষয় এবং বিলাসী জীবনের প্রতীক হিসেবে উপস্থাপন করে। ইউরোপীয় পর্যটক যেমন ফ্রাঁসোয়া বার্নিয়ে বা নিকোলো মানুচ্চি তাদের ভ্রমণ কাহিনীতে হারেম সম্পর্কে মুখরোচক কিন্তু প্রায়শই অতিরঞ্জিত এবং পক্ষপাতদুষ্ট বর্ণনা করেছেন। যেহেতু তাদের হারেমে সরাসরি প্রবেশের অনুমতি ছিল না, তাই তাদের লেখাগুলো ছিল মূলত শোনা কথা এবং অনুমানের উপর ভিত্তি করে। এই লেখাগুলোই ইউরোপে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং হারেম সম্পর্কে একটি বিকৃত ধারণা তৈরি করে, যা আজও টিকে আছে। মুঘল হারেম কোনো সাধারণ প্রতিষ্ঠান ছিল না। এটি ছিল একাধারে একটি গিল্ডেড কেস বা সোনার খাঁচা এবং ক্ষমতার এক অভাবনীয় মঞ্চ। এটি ছিল এমন একটি স্থান যেখানে নারীরা একদিকে যেমন কঠোর পর্দার আড়ালে জীবন কাটাতে বাধ্য হতেন, তেমনি অন্যদিকে তারা রাজনীতি, অর্থনীতি এবং সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করার সুযোগ পেতেন। হারেমের জীবন ছিল বিলাসিতা, শিল্প, শিক্ষা এবং সক্ষমতার এক জটিল মিশ্রণ। মুঘলদের যৌনতাকে একটি সরল রৈখিক দৃষ্টিতে দেখা অনুচিত। এটি ছিল সেই যুগের সামাজিক এবং সাংস্কৃতিক প্রথার প্রতিফলন, যেখানে বহুবিবাহ, উপপত্নী প্রথা এবং বিভিন্ন ধরনের যৌন আচরণ স্বীকৃত ছিল। এটি নিছকই ভোগবাদ ছিল না, এর সাথে জড়িয়ে ছিল রাজনীতি, কূটনীতি এবং ক্ষমতার সমীকরণ। জনপ্রিয় সংস্কৃতির রঙিন চশমা সরিয়ে ইতিহাসের নির্মোহ আলোয় দেখলে মুঘল হারেম এবং তার বাসিন্দাদের এক নতুন রূপে আবিষ্কার করা যায়। তারা কেবল ভোগের সামগ্রী ছিলেন না, তারা ছিলেন বুদ্ধিমতী, উচ্চাকাঙ্ক্ষী এবং প্রভাবশালী নারী, যারা পর্দার আড়াল থেকে একটি বিশাল সাম্রাজ্যের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। হারেমের প্রকৃত ইতিহাস তাই কল্পনার চেয়ে অনেক বেশি আকর্ষণীয় ও বিস্ময়কর।